নমস্কার। আজকে আমাদের সপ্তমতম এপিসোড এবং আজকে আমার সাথে আছে এমন একজন ছাত্র যে অতি অল্প বয়সে এত সিরিয়াসনেস এবং এত তার অধ্যাবসায় যে খুব অল্প সময়ের মধ্যে সে অনেকখানি তার মিউজিকের জার্নিকে এগিয়ে নিয়ে গেছে এবং অনেক কিছুই সে শিখে ফেলেছে। তো আজকে আমরা পরিচয় করব আমার সেই প্রিয় ছাত্রের সাথে। তাহলে চলুন আগে পরিচয় করি। তো আজকে আমাদের সাথে আছে ঋষিরাজ। হ্যালো ঋষিরাজ, কেমন আছো তুমি? নমস্কার ম্যাম, আমি ভালো আছি। তুমি ভালো আছো তো? একদম, আমিও খুব ভালো আছি। ঋষিরাজ, তোমার বাড়ি কোথায়? তুমি কোথা থেকে আমার সাথে ক্লাস? ম্যাম, আসলে আমি খড়দা থাকি, কল্যাণনগরের। আর ওখানেই আমি আমার বাবা মার সাথে আমি থাকি। আচ্ছা, তো তুমি কোন ক্লাসে পড়ো? আমি ম্যাম ক্লাস 8-এ পড়ি। ক্লাস 8-এ পড়ো। তো বেশ, তো 8-এর পড়াশোনার তো বেশ চাপ, তো এর মাঝে তুমি গানের রেয়াজের সময় পাও? হ্যাঁ ম্যাম, রেওয়াজের সময়টা আমি পাই। যেখানে ধরুন এটা আমার একটা রুটিন যে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে 1 ঘন্টা একটা রেওয়াজ আমি করলাম। তারপর সে স্কুলের ব্যাগ ফ্যাগ গুছিয়ে খেয়ে স্কুলে যাই। তারপর স্কুল থেকে ফিরে খেলে ধুলে এসে আবার 1 ঘন্টা রেওয়াজ করতে বসি। তারপর ওই 1 ঘন্টা রেওয়াজের পর আবার পড়াশোনা করতে বসি। বাহ, খুব সুন্দর একটা রুটিন তুমি সাজিয়ে নিয়েছো। তো এই যে তুমি প্রতিদিন দিনে 2বার করে রেয়াজে বসো, যেটা আমি প্রত্যেক ছাত্রছাত্রীকেই তোমার বয়সী বলি, কিন্তু সবাই দেখি সময় করে উঠতে পারে না, বলে পড়াশোনার ভীষণ চাপ, তাই রেয়াজে বসার সময় হয় না। তো তুমিও তো ক্লাস 8-এ পড়ছো এবং সত্যি কথা বলতে সত্যি ক্লাস 8-এর তো অনেকখানি চাপ। তো তুমি এই বিষয়টা সামলাও কি করে? ম্যাম, আমার বিশেষত পরীক্ষার সময় মাঝে মধ্যে এই রেওয়াজের রুটিনটা একটু গন্ডগোল হয়। অনেক সময় হয়তো 1 ঘন্টা জায়গায় আমরা 8 ঘন্টা করি, বা অনেক সময় খুবই যদি পরীক্ষার চাপ থাকে তাহলে 15 মিনিট করি। কিন্তু তাতেও কোনো দিক থেকে বলতে গেলে রেওয়াজের কোনো বন্ধ হয় না। কেননা তোমার যে হোমওয়ার্ক প্লাস আমি যে অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্লাস করছি তার যে হোমওয়ার্ক, সেই হোমওয়ার্ক গুলো আমাকে তো প্র্যাকটিস তো করে যেতে হয়। এবার তারপর যে আমি যেদিন আমার ওনার ম্যামের ক্লাস সেদিন আমি এইটা করলাম, তাহলে তো আমার হোমওয়ার্কে ভুল হতে পারে। রেওয়াজ করে যেতেই হয়। আর এবার খুব যদি পরীক্ষার চাপ থাকে তখন একটু না হয় বন্ধ করতে হয়, একটু হয়তো সময়টা কমে যায়। তো এই যে তোমার এই যে সিরিয়াসনেস, এইটার জন্য এটা যেন তোমার সারা জীবন থাকে। হ্যাঁ, এটাই এই করে বাচ্চাদের যেটা হয়, তারা এই তুমি যে যতটা বুঝে ফেলেছো যে আমাকে আমার কাজটা আমাকে করেই যেতে হবে, যেটা আমার ভালো লাগার কাজ। বিশেষ করে গানটা তো নিশ্চয়ই ভালোবাসো, তাই এত কিছুর মধ্যেও তুমি গানটা রেয়াজে বসো। তো এই যে আমার ভালো লাগার কাজগুলো বা যেটা আমি জীবনে করতে চাই তার জন্য যে সময় বের করে নিতে হয়, এটা যে তুমি এত অল্প বয়সে বুঝে ফেলেছো ঋষিরাজ, তার জন্য তোমার মা বাবাকে আমার অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক ধন্যবাদ জানানো যে তোমাকে সেইভাবে এত সুন্দরভাবে ওনারা তৈরি করেছে। তো যাই হোক ঋষিরাজ, কথা পরে হবে, আগে তোমার একটু গান শুনবো, তারপর তোমার মিউজিক জার্নি সম্পর্কে জানবো। ঠিক আছে ম্যাম। ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি, খেলে আনন্দ নব ঘন শ্যামের সাথে, ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি। পিরিতি ভাগ মাখা গরির সঙ্গে হরি খেলে হরি উন্মাদ রঙ্গে, পিরিতি ভাগ মাখা গরির সঙ্গে হরি খেলে হরি উন্মাদ রঙ্গে, বসন্তে কোন কিশোর দুরন্ত রাধারে জেনেতে এলো পিচকারি হাতে, ব্রজ গোপী খেলে হরি।
হরি গোপিনীরা হানে অপাঙ্গ খর সর ভ্রুকুটি ভঙ্গ অরঙ্গ আবেশ জড় জড় থর থর জড় জড় থর থর শ্যামের অঙ্গ শ্যামল তনুতে হরিত কুঞ্জে অশোক ফুটেছে যেন পুঞ্জে পুঞ্জে রং পিয়াসে এবং ভ্রমর গুঞ্জে ঢালো আরো ঢালো রং ঢালো আরো ঢালো রং প্রেম যমুনাতে ব্রজ গোপী খেলে হরি হরি রে ব্রজ গোপী খেলে হরি খেলে আনন্দ নব ঘন শ্যামের সাথে ব্রজ গোপী খেলে হরি হরি রে ব্রজ গোপী খেলে হরি হরি রে ব্রজ গোপী খেলে হরি। বাহ, খুব সুন্দর তো গাইলি ঋষিরাজ, বড় সুন্দর গায়কী তৈরি হয়েছে তো। তো তুই এমনি কত বছর বয়স থেকে গান শিখছিস? আমার কাছে না, মানে এমনি তার আগে তো কোথাও গান শিখেছিস নিশ্চয়ই। ম্যাম আসলে যখন খুব ছোট ছিলাম তখন মা যে রবীন্দ্রসঙ্গীত, আমাদের বাড়িতে গীতবিতান তখন ছিল, তো মা তো মাঝে মধ্যে ডিভিডি বা বক্সে রবীন্দ্রসঙ্গীত চালাতো। এবার যে গানটা চলতো সেটা আমি মাকে ওই গীতবিতানে খুঁজে দিতে বলতাম, মা খুঁজে দিতেন এবং ওই যে গানটার ওই যে মানে স্ক্রিপ্টটা যেটা এলো বা লিরিক্সটা যেটা আমি পেলাম ওটার সাথে সুরে সুরে একটা কথা বলতাম বা গাওয়ার চেষ্টা করতাম। এবং ক্লাস 4 অবধি এরকম করেই আমি গেয়ে গেছি। পরে আস্তে আস্তে ইচ্ছা হলো যে আরো একটু শিখবো গানে। তখন আমাদেরই পাড়ার একজন আত্মীয়, আমার গুরু শ্রী ভাস্কর ভট্টাচার্য, ওনার কাছে আমার প্রথম হাতেখড়ি হয়। তখন আমি ক্লাস 5-এ পড়ি। আচ্ছা, তো ক্লাস 5 থেকে তুই শিখছিস, খুব ভালো কথা। তো আমার ক্লাসে জয়েন করার পর তোর কি মনে হলো যে কোন জিনিসটা আমি একটু নতুনত্ব, একটু আলাদা রকমের পেলাম? প্রথমত তোমার ক্লাসে জয়েন করার পর যেটা সবার আগে আমি পেয়েছি, তানপুরার সাথে রেওয়াজ। কেননা আমরা যে গানটা শিখছি, হ্যাঁ আমি যে গান শিখছি একদমই তানপুরার সাথে গাইতে পারবো না ওরকম নয়, কিন্তু আমরা তানপুরার সাথে প্রত্যেকেই গাইতে গেলে একটা মানে ভয়কে ফেস করতে হয় যদি সুরে না লাগে। কিন্তু তানপুরার সাথে আস্তে আস্তে রেওয়াজ করতে করতে এখন কিছুটা হলেও তানপুরার সাথে গলাটা মিলিয়ে কাজ করতে পারি। দ্বিতীয়ত, খালি গলায় উঁচুতে আমরা আগে উঠতে খুবই ভয় পেতাম, কিন্তু এখন এইসব যত আমরা মুরকি বা জলধরের তান প্রভৃতি রেওয়াজ করতে করতে আমরা খালি গলাতেই সুরে গাইতে পারি, উঁচুতে উঠতে পারি। তৃতীয়ত, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মন্দ্র শব্দ। কারণ আমরা প্রত্যেকেই সকালবেলা বা সন্ধ্যেবেলা যে রেওয়াজে বসি সে আমরা সারেগামা পাদানিসা এরকম বাজিয়ে আমরা রেওয়াজ শুরু করি, কিন্তু আমরা এটা জানতাম না যে সব মানে সারেগামা শেখার ঠিক আগে বা সারেগামা পড়ার আগে যে সব থেকে বড় যে সারেগামার মন্দ্র সপ্তকটা, যে নিচের দিকে স্বরগুলোকে রেওয়াজ করা, এই নিচের দিকে রেওয়াজের এই স্বরগুলোকে রেওয়াজ করলে পরে যে আরো উঁচুতে যে উঠতে পারা যায়, এইটা আমরা সর্বপ্রথম তোমার কাছে শিখেছি। এছাড়াও আমরা আগে আলাপ তৈরি করতে গেলে একটু ভয় পেতাম, সেই আলাপটা আমি তোমার কাছে শিখেছি। টান তৈরি করতে আমরা পেরেছি, এসব শিখেছি। এবং এছাড়াও আমরা মুরকি বা স্পর্শ স্বরে রেওয়াজ কি করে করতে হয় এবং ভ্যারিয়েশন শেখানো প্রভৃতিও আমরা শিখতে পেরেছি। এবং সেই কারণে আমরা হয়তো এখন যে রাগ সঙ্গীত গুলো করি, মাঝে মধ্যে কোন জায়গায় কতটা তালের সঙ্গে ঠিক হচ্ছে
সেই মতো বুঝে বুঝে অল্প একটু ভ্যারিয়েশন দেওয়ারও চেষ্টা আমরা করি। আচ্ছা আচ্ছা, এই সমস্ত যা তুই পয়েন্টগুলো বললি সেগুলো নিয়ে তো আমি আগে পরে বলছি, তুই আগে বল তুই এত ছোট বয়সে এত সুন্দর করে গুছিয়ে কথা বলা শিখলি কি করে? ম্যাম এটা বলতে পারবো না, এটা বলতে পারবো না। তুই কিন্তু ভীষণ ভীষণ সুন্দর গুছিয়ে কথা বলিস, মানে তোর বয়সে এত সুন্দর গুছিয়ে কথা বলার, মানে বাচ্চাদের সাথে আমার তো মনে হয় না পরিচয় কারোর সাথে হচ্ছে। আমি তোকেই দেখছি ক্লাসে তুই বলিস আর 5 জনের সাথে বড়দের সাথে একসাথে ক্লাস করিস, এবং সেখানে বড়দের প্রশ্ন থেকে তোর প্রশ্ন ধরন একটু অন্যরকম হয়, এবং সবকিছু জেনে নেওয়ার যে তোর একটা ইচ্ছে সেটা তো বুঝতে পারি, কিন্তু তুই যে এত সুন্দর গুছিয়ে কথা বলতে পারিস সেটা আজকে আমি বুঝছি। এবং সব থেকে বেশি ভালো লাগলো যেটা তুই একটু আগে বলি, এতগুলো পয়েন্টের কথা বলি এবং এতগুলো দিককে মাথায় রেখে তুই যে এই এত ছোট বয়স থেকে রেয়াজ করছিস। তুই আমার কথা মেনে নিস, তুই একদিন অনেক অনেক ভালো গাইবি। তুই এখন যথেষ্ট নিজের বয়সের তুলনায় ভালো গাইছিস, কিন্তু আরো তোর মানে গায়কিতে আরো অনেক উন্নতি হবে যদি এইভাবে লেগে থাকিস, এইভাবে সমস্ত কিছুকে খুঁটিয়ে দেখতে চাস, দেখতে শিখিস। মানে এই দেখার দৃষ্টিটা জানিস তো সকলের থাকে না, যেটা তোর মধ্যে খুব কম বয়স থেকে আসছে, তো খুব ভালো জিনিস এটা। তো যাই হোক, তুই যে পয়েন্টগুলো বললি যে চড়ার দিকে উঠতে ভয় লাগতো খালি গলায় বা কিছু, সে সমস্ত এখন কোনো সমস্যা নেই। তবে আমার যেটা জানি, মানে যতটা আমার ধারণা আছে, যে তোর কোনোদিনই কোনো তালের সমস্যা ছিল না, এটা তো ঠিক বলছি? ম্যাম তালের সমস্যা ছিল কিনা জানি না, কিন্তু একটা নির্দিষ্ট যে রিদমটা বাজছে সেটার উপর গানটা কিরকম হতে পারে সেরকম একটা কল্পনা করে নিয়ে আমি গানটা করতাম। এবং আস্তে আস্তে সেই গুরুর কাছে তালগুলো যে ঠেকা শেখা, হাতে দেখানো করতে করতে, এবং তবলার যে আওয়াজগুলো, সব থেকে বড় যে তবলার যে আওয়াজ শুনে, হ্যাঁ বোলগুলো শুনে যে করে মানে বুঝতে পারা যাচ্ছে যে গানটা কোন তালে চলছে, সেইগুলো কিছুটা হলেও এখানে ম্যাচিওর হয়েছে তোমার কাছে এসে। বেশ, তাহলে ধর এখন ধর কোনো বন্দিশের কোনোটা 12 মাত্রা বা 14 মাত্রা থেকে উঠছে, যেগুলো খালি থেকে নয়, খালি থেকে তো শুরু করাটা সহজ, তো সেগুলো এখন তুই ইজি বলে মানে একটা ধারণা করে নিতে পারিস। আশা করি তো কোনো রকম সমস্যা হয় না, কারণ তোর হোমওয়ার্ক আমি খুব বেশি ভুল ঠুল পাই না, হ্যাঁ সেই জন্যই জিজ্ঞাসা করছি। ম্যাম সেরকম করে যেটা তুমি ক্লাসে যেটা শিখিয়ে যাও যে কোন মাত্রা থেকে উঠবে, সেরকম করে কিরকম করে বন্দিশটা চলবে, এই তোমার শেখানোটাকে ভালো করে সঙ্গে সঙ্গে মুখে করতে করতে, রেওয়াজ করতে করতে এবং তালটাকে বুঝতে বুঝতে আস্তে আস্তে হোমওয়ার্কটা আমার উঠে যায়। ওকে বেশ, হ্যাঁ এটাই তো পদ্ধতি, তোকে তো কিছু প্র্যাকটিস তো করতেই হবে, এ তো না যে একটা ক্লাস করলেই সেটা আমরা জেনে গেলাম বা বুঝে গেলাম, অভ্যেস করতেই হবে। তো বেশ, এটা তো একদম ঠিক আছে। এবার আমি আসি তোর গলায় কাজের প্রসঙ্গে। তুই এখানে ব্রজগোপী খেলে হরি গানটি গাইবি, অনেক জায়গাতেই মুরকি রয়েছে, কোথাও কোথাও তুই দিয়েছিস, কোথাও কোথাও তুই কোনো কোনো জায়গায় একটু সমান গিয়েছিস। তো আমি এই জন্য এই প্রসঙ্গে বলছি যে মুরকির যে লেসনগুলো BS2 তে দেওয়া হয়েছিল সেগুলো তুই এখনো প্র্যাকটিস করিস? হ্যাঁ ম্যাম, BS2 এর লেসনগুলো এখনো প্র্যাকটিস করে যাওয়ার চেষ্টা তো করি, এবং যতগুলো লেসন আছে সেগুলো চেষ্টা করি। বেশ, আচ্ছা তো আমি বলবো যে যখন তুই বন্দিশ গাইছিস তখন তোর হাইয়েস্ট টেম্পো তানের ক্ষেত্রে তুই কত নিস? মূলত আগে তারপর টেম্পো ব্যাপারটা তোমার কাছে এসে সর্বপ্রথম জেনেছি, মানে স্পিড, কারণ আমরা যে গান মানে টানগুলো যে করি অনেক সময় আমরা খুব আস্তে আস্তে করছি, আবার অনেক সময় আমরা খুব সে ঝড় পেটানোর মতো করছি। একটা যে নির্দিষ্ট টেম্পোতে যে গানটা মানে টানগুলো করা হয় সেটা তোমার কাছে এসে শিখেছি, এবং অন্তত ম্যাক্সিমাম বলতে গেলে টানগুলোকে রেওয়াজ করতে 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 এখন 190 অব্দি যেতে পারি, কিন্তু 195 বা 210-এর উপর গেলে টানতে একটু কষ্ট হয়, একটু বেসুরো হয়ে যায়, একটু মনে হয় তাল থেকে পিছিয়ে যাচ্ছে। ওকে, কিন্তু তুই টার্গেট রাখবি, হ্যাঁ 190 অব্দি আছে তো, কিন্তু মানে একটু চেষ্টা ওইদিকে যে হ্যাঁ 190 থেকে 195-তে রিচ করার কিন্তু সবসময় টার্গেট রাখবি, যে এমন যে না যে 190 আমি রিল্যাক্স হয়ে গেছি, 190 ভালো গাইছি আর আমি সামনেরটা দেখবো না একটু অসুবিধা হচ্ছে বলে পিছিয়ে আসা, সেটা কিন্তু করবি না সবসময়, তাহলে আস্তে 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 তোর বেড়ে যাবে, ঠিক আছে, টেম্পোটা বেড়ে যাবে। তবে হ্যাঁ আরো একটা জিনিস যেটা আমি সবসময় বলি, যে শুধু তো স্পিডে গাইলেই হবে না, সেটা সুরে হচ্ছে কিনা, আকারের
পারফেক্ট স্ট্রোক গুলো আসছে কিনা, দানাগুলো আসছে কিনা, হ্যাঁ, তো সেই জিনিসগুলোকে খেয়াল রাখবি। ওকে, বেশ সুন্দর। তাহলে তোর গলায় কাজের জায়গাগুলো তুই ইমপ্রুভ করছিস, তালের সমস্যাও তোর সেরকম ভাবে নেই, এবং অবভিয়াসলি তুই তানপুরায় একটা সুন্দর গান গাইলি, সুতরাং তানপুরায় গাওয়ার যে ভয় ছিল সেটাও এখন নেই। এবার যদি আমি ঋষিরাজ তোকে জিজ্ঞাসা করি যে গান গাইতে গেলে এই যে ব্রজগোপী খেলে হরি, এই যে ভাবের ব্যাপারটা, যেটা হয়তো ভয়েস মডুলেশন দিয়ে আমি ক্লাসে অনেকটা বুঝিয়ে দিই, কিন্তু আলাদা করে কি তুই এই ভাবগুলো বুঝতে পারিস? মানে ধর তুই একটা অচেনা কোনো গান শুনলি, তো সেই গানটা শুনে নিয়ে সেই গানটার ভেতরকার ভাবটা বুঝে নিয়ে সেইটাকে এক্সপ্রেস করে গাওয়া, মানে এক একটা গান যে এক একটা অভিনয়, সেই অভিনয়টাকে ব্যক্ত করা, এটা কি তুই এই বয়সে এসে বুঝিস, নাকি এমনি হয়ে যাচ্ছে, যেটা হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবেই হচ্ছে? কি মনে হয় তোর? ম্যাম, গানের ক্ষেত্রে এই যে গানের কথার অন্তর্নিহিত অর্থ বুঝে যে গানটা করা, এটাতে সব থেকে বেশি আমাকে যিনি এগিয়ে নিয়ে গেছেন জীবনে, মানে এটা সব থেকে গানগুলো করার ক্ষেত্রে যে যিনি বুঝিয়েছেন, আমার মা। প্রত্যেকটা গান, সেটা হয়তো আমি নিজে থেকে অর্থ করার চেষ্টা করি, এখানে কি বলতে চাইছেন যিনি লেখক, তার এই বাড়িতে তিনি কি বলতে চাইছেন, কিন্তু তবুও সেটা মা যখন বুঝিয়ে দেয়, যেন আরো খুব সহজে, খুব স্পষ্ট করে, খুব ভালো করে বুঝতে পারা যায়। এবং একটা মানে এটা আমি মানি যে গানের যদি অন্তর্নিহিত কথা আমরা বুঝতে পারি, তাহলে ওই গানটা যখন আমরা করব, তখন গানটা যেন দরদ অনেকটা পরিমাণে আসে। আমরা কোনো গানের অর্থ বুঝি না, শুধু গানটা রোবটের মতো করছি, তাতে গানটার কোনো মাধুর্য থাকে না, হয়তো গলার মাধুর্য, আবেগের মাধুর্য কোনো থাকে না। একদম ঠিকই বলেছিস তুই, প্রত্যেকটা গানের একটা অন্তর্নিহিত যে ভাব থাকে সেটাকে বোঝা প্রয়োজন আছে। একটা বয়সের পর সেটা সবাই বুঝতে পারে, তোর এখন সেই বয়সটা মোটামুটি হয়ে গেছে, তো একটু ওপর ওপরও যদি বোঝা যায়, সব গানের হয়তো খুব গভীর অর্থ হয়তো তোর, যেহেতু তুই একটু বয়স অনুপাতে বেশি ম্যাচিওর, হয়তো সেক্ষেত্রে তুই হয়তো বুঝে ফেলবি, বা হয়তো হতে পারে তোর বয়সে অনেকেই আছে সেটা একটু ছেলে মানুষ, হয়তো সে বুঝবে না, কিন্তু তবুও আমি বলবো যে গানের অর্থ বোঝার একটা তাগিদ থাকার দরকার, যে একটা গান পেলাম, সেই গানটাকে ভালো করে তার লাইন বাই লাইন পড়ে নিয়ে তার অর্থটা কি হয়। এবং সেক্ষেত্রে তোর মা তোকে ভীষণভাবে হেল্প করে, মায়ের থেকে ভালো গুরু মানে কেউ হয় না, মা হচ্ছে সবার প্রথম গুরু, এবং সারা জীবন মা গুরুই থাকেন। মা যা শেখান, তো সেই শেখানোর মানে আর কোথাও তুই পাবি না, এই হচ্ছে ব্যাপার। তো সেক্ষেত্রে তুই ভালো গাইডেন্স পাচ্ছিস, সেটা তো সব থেকে ভালো লাগছে। তো মোটামুটি আমরা পডকাস্টের শেষের দিকে ঋষিরাজ, একটা কথা এবার জিজ্ঞাসা করার, গানটাকে তুই ভালোবাসিস, এই প্রশ্ন করার কোনো জায়গায় নেই, নিশ্চয়ই তুই ভালোবাসিস। তো জীবনে কি আছে, স্বপ্ন গান নিয়ে কিছু দেখিস? ম্যাম, জীবনে গানটা নিয়ে, মানে গানটাকে প্রফেশন হিসেবে নিয়ে কতটা এগোতে পারবো, সেটাতে কতটা সাকসেস হবে, সেটা নিয়ে আমি এখনো আমার কোনো ধারণা নেই। কিন্তু সব থেকে যেটা বড় ইচ্ছে, যে তুমি যখন গান গাও, বা অন্যান্য ওস্তাদজিরা বা পণ্ডিতজির গান দেখে আমরা যেমন পুরো একেবারে মুগ্ধ হয়ে যাই, যেমন তোমার গান শুনলে, একটু গান শুনলে মনে হয় তোমারই গান শুধুমাত্র শুনে যাই, অনেকক্ষণ ধরে শুনে যাই। এই যে একটা গানের যে মাধুর্যটা সৃষ্টি হয়, এই আমি চাই, আমি গানটাকে কোনদিন ছাড়বো না জীবন থেকে, এবং আমি চাই না, হয়তো আমি গানটাকে প্রফেশন করে এগিয়ে নিয়ে যেতে পারবো কিনা সেটা আমি জানি না, কিন্তু আমি যখন কাউকে গান শোনাবো, বা আমি যখন আমার গান করব, সে সামনে 100 জনই থাকুক বা সে সামনে মাত্র একজনই থাকুক, আমার গান যেন কেউ শুনলে সে যেন একটু শান্তি পায়, এটা ছাড়া আমি আর কিচ্ছু চাই না। একদম, এত সুন্দর উত্তর দিয়েছিস তুই। এটা দেখ, সাকসেস কি, সাকসেস কথাটা না একটা ছোট্ট কথা না। কেউ সাকসেস টাকা পয়সা দিয়ে ভাবে, কেউ জনপ্রিয়তা দিয়ে ভাবে, আর কেউ সাকসেস কিন্তু এটা দিয়ে ভাবে, এই যে তুই এক্ষুনি বললি যে আমার সামনে একজন থাকুক বা 100 জন, তিনি যেন শান্তি পান, তিনি যেন বলেন যে বাবা তোমার গান শুনে মন ভরে গেল, এটাও কিন্তু সাকসেস ঋষিরাজ। সাকসেসের সবসময় পরিমাপ যেটা আমরা ভাবি সেটা হয় না। তো আমার মনে হয় গানের ক্ষেত্রে, সঙ্গীতের ক্ষেত্রে এটা সবার আগে সাকসেস, যে আমি গানটা এতদিন শিখলাম, যা আমি সুরের জাদু নিজের মধ্যে নিতে পারলাম, সেই সুরের জাদু যদি আমার সামনের দর্শকের কাছে আমি ছড়িয়ে দিতে পারি, সেটা আমার জীবনের সবার প্রথম সাকসেস। এবং এই সাকসেসের মূল্য কিন্তু হয় না,
বাকি জনপ্রিয়তা হোক, টাকা পয়সা হোক, ফেম হোক, যাই হোক না কেন, সেটা সময়ের সাথে সাথে কারো বেশি কম আসে যায়, সেটা সারা জীবন থাকে না। কিন্তু এই যে একটা তৃপ্তি, এই যে একটা পাওয়া, সেটা সারা জীবন কিন্তু তোকে সমৃদ্ধ করে রাখবে। এবং তুই অনেক গুণী মানুষের আশীর্বাদ পা, আমি তোকে মানে প্রাণ ভরে আশীর্বাদ করি জীবনে যেন তুই অনেক বড় মাপের শিল্পী হোস। শিল্পী অর্থে আমি কিন্তু এই অর্থে বলছি, যাতে সামনের মানুষ তোর গান শুনে মুগ্ধ হয়ে যায়, এই অর্থে বলছি। এবং অবশ্যই ভালো মানুষ যেন হো। এই যে তোর চিন্তাধারা, যে চিন্তাধারা নিয়ে তুই বড় হচ্ছিস, বাবা মাকে আমি আবারও বলছি যে এত সুন্দরভাবে ওনারা তোকে মানুষ করছেন, তো এইভাবে তুই এগিয়ে যা এবং জীবনে অনেক অনেক দূর এগিয়ে যা, এটাই চাই ঋষিরাজ। খুব ভালো লাগলো তোর সাথে আজকে গল্প করে। শুধু যে তোর সাথে গল্প করলাম তাও নয়, তোর কাছ থেকে আমি আজকে অনেক কিছু শিখলাম। তো থ্যাংক ইউ ঋষিরাজ, খুব ভালো থাক। দেখা তো হবে তোর সাথে আবার ক্লাসে। আজকের মতন এখানেই তোকে বিদায় জানাতে হচ্ছে। ভালো থাকিস, আবার দেখা হবে তোর সাথে এরকম একটা অন্য পডকাস্টে। হ্যাঁ, নমস্কার। নমস্কার ম্যাম।